করি বর্মন, তুমি আমার জীবন ইতিবৃত্ত এবং তার সঙ্গে কর্মতৎপরতা সম্বন্ধে কিছু কথা লিপিবদ্ধ করতে চেয়েছ। তোমার সেই কর্মতৎপরতাকে আমি সাধুবাদ জানাচ্ছি। মূলত এই মুহূর্তে তো আমার শরীর ভালো নেই, বিশেষ অসুখে আক্রান্ত হয়ে শারীরিকভাবে আমি বিধ্বস্তই প্রায়। তবুও পরম পিতার অশেষ দয়ায় অনেক বাধা বিঘ্ন অতিক্রম করে এবং সারা বাংলা তথা সারা ভারতবর্ষের বহির্ভারতীয় সারা পৃথিবীর অসংখ্য মানুষ আমার জন্য প্রার্থনা জানিয়েছে। আর প্রেমময় দয়াল ঠাকুর অনুকূল চন্দ্রের সীমাহীন করুণায় আমার সেই সংকট দূরীভূত হয়ে অনেকখানি সুস্থতার পথে দিয়েছে। তাই পরম পিতার চরণেই আবার কৃতজ্ঞতার সাথে অশেষ অশেষ প্রণাম নিবেদন করি। আর দয়াতেই আমার আজকে এই সময়ে এই সকালবেলার কথা বল। মূলত আমার জন্ম যশোর জেলায় সাতিয়ানতলার পাশে একটি গ্রাম সৈয়দ মাহমুদপুর, এটি আমার মামা বাড়ি। আমার সেই মামা বাড়িতেই আমার জন্ম হয়। ইংরেজি তারিখ অনুযায়ী লিখিল 3/11/45, 1945। 1945 সালে 3 নভেম্বর আমার প্রকৃত জন্ম তারিখ। যদিও সার্টিফিকেটে লেখা আমার স্কুলের শিক্ষকেরা লিখে রেখেছিলেন 1/8/47। এটি কাগজে পত্রে সব জায়গায় এই সার্টিফিকেট এসেই প্রকাশিত প্রচার। মূলত আমি আমার জন্ম তারিখটার আসল সন্ধান পাই আমার ঠাকুর দাদা অটল বিহারী নাথ। তিনি ইতিহাসে লিখে রেখেছিলেন পদ্ম মনীন্দ্রের, আমার বাবার নাম মনীন্দ্রনাথ সরকার, মনীন্দ্রের প্রথম পুত্রের জন্ম হইল। যে পঞ্জিকায় লিখে রেখেছিলেন সেই পঞ্জিকাতেই তারিখটা যা ছিল সেটি বললাম। সেটি মূলত কার্তিক মাস, সেটি আমার জন্ম মাস। যাই হোক, সেটা অতীত ইতিহাস। আমার জীবন প্রাথমিক লেখাপড়া গ্রামের স্কুল, যেখানে প্রাইমারি স্কুল ছিল, জায়গাটার নাম সাতিয়ানতলা প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক বিদ্যালয় ক্লাস 2 থেকে 5 পর্যন্ত পড়ি। রেজাল্ট মোটামুটি ভালো হলো, কিন্তু আশপাশে কোনো হাই স্কুল নেই। অগস্ট আমার দাদু রাধাকান্তনাথ, তিনি এককভাবেই পাকিস্তান আমলে তার জন্মস্থানে গ্রামে থাকতেন। তিনি আমাকে নিয়ে গেলেন সাতিয়ানতলা হাই স্কুলে ক্লাস 6-এ ভর্তি করার জন্য। ক্লাস 6 থেকে আমার ভর্তি জীবন সাতিয়ানতলা হাই স্কুলে। ক্লাস 10 পর্যন্ত ওখানে পাস করার পরে আমি MM কলেজে, যশোর মাইকেল মধুসূদন কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তি। এই গেল শিক্ষাগত জীবনের পদক্ষেপ। 1969 ভুল বললাম, 1963 সালে আমি ইন্টারমিডিয়েট ভর্তি হই MM কলেজ। এই কলেজ থেকে হেঁটে হেঁটে আমাকে আমার অ্যারেন্ডার যে বাড়ি, যেটা পলাশির পাশে অ্যারেন্ডা গ্রাম, সেই গ্রামের বাড়িতেই করছি। বাবার বাড়ি, বাবা যেখানে থাকছি, বাবা চলে যাওয়া বিষয় সম্পত্তি সেখানে লেখাপড়া করবার জন্য আমার
হেঁটে হেঁটে প্রায় 8 মাইলের উপরে হেঁটে হেঁটে স্কুলে যেতে হতো। রাস্তাঘাট খুবই দুর্গম ছিল, সেই অবস্থায় হেঁটে হেঁটে আমি সাইকেল চালাতে পারতাম না। আর বর্ষায় প্রচণ্ড কাদা হতো, সেই পথ হেঁটে হেঁটেই স্কুলে আসা যাওয়া করা। এমএম কলেজের পুরনো কলেজ বলা হয় এখন, অথবা ছাত্রাবাস, সেটি ছিল তখন আমাদের বিজ্ঞান বিভাগের ক্লাস হতো। সেখানেই আমি ইন্টারমিডিয়েট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে শুরু করি, আসা যাওয়া করি। এভাবে আসা যাওয়া করতে করতে একদিন হঠাৎ আমার একজন পুরানো শিক্ষক, যে সাধারণত স্কুলের হেডমাস্টার ছিলেন, আব্দুল হালিম স্যার তার সাথে, তিনি এমএম কলেজে শিক্ষকতা করেন, তাকে প্রণাম করলো। তিনি বললেন যে তুমি কোথা থেকে পড়াশোনা করো, আমাকে খুব ভালোবাসছি। বললেন যে কীভাবে পড়াশোনা করেন? স্যার আমি গ্রাম থেকে হেঁটে হেঁটে আছি। গ্রামের জায়গা বললাম, শুনতে গেল। বললেন যে 8-9 মাইল হেঁটে হেঁটে একটা মানুষ লেখাপড়া করতে পারে? স্যার ক্লাসে এসে যখন বসি তখন ঘুম ঘুম ভাব হয়, ক্লাসে ঠিক মতো পড়তে পারি। স্যার বললেন তুমি লজিংয়ে থাকবে? স্যার লজিং পাবো, লজিং আমি তোমাকে পাইয়ে দেবো, তুমি থাকতে পারবে। একটা গ্রাম কলেজের চেয়ে একটু বেশি দূরে রুবি কলেজের পাশে একটি হিন্দি পরিবার আছে, আর বাড়িতে থেকে পড়াশোনা করাবো, তার একটি ছেলে দুটো মেয়ে, তাদেরকে পড়াবো, তার তোমার ব্যবস্থা হয়। আমি বাবার কাছে জিজ্ঞাসা করে রাজি হলাম। আগামীকাল আমার সকালবেলায় উঠে কলেজের উদ্দেশ্যে স্থায়ীভাবে লজিংয়ে যাওয়া, এই কথাটি যখন বাবার সাথে মায়ের সাথে রাজি হলাম, বাবা তাড়াতাড়ি ছেলে চলে যাবে কলেজে, কবে আবার বাড়িতে আসবে, তাড়াতাড়ি পুকুর থেকে বড় একটা রুই মাছ ধরলেন, ধরে সেটি মাকে বললেন রান্না বান্না করো, কলেজে চলে যাবে, আর কবে আসবে কি জানি। এইভাবেই প্রস্তুতি তৈরি হচ্ছে, বই পুস্তক গোছাচ্ছি। এমন সময় জয় গুরু শব্দ শোনা গেল। আমার খুব একান্ত আপনজন গোপাল দেবনাথ হৃদয় ইউনিয়নে গ্রামে নাথপাড়ায়, তার বাড়ি নাথ সম্প্রদায়, আমাদের ঐক্য সম্প্রদায়ের পরিচিতি গোপাল দেবনাথ আসলেন। তিনি যাজক, দেওঘরে ঠাকুরের আশীর্বাদ প্রাপ্ত, যাদবের পাল্টা প্রাপ্ত মানুষ গোপাল দেবনাথের। তিনি আমাদের যে বাড়িটার নাম হরিহর নদ, নদ হলেও জল থাকে না, কিন্তু সারা যাওয়ার পথ খুব খারাপ। সেই নদীর পার হয়ে নদীর বাইরে গেলেন, সাথে আনলেন একজন ঋত্বিক জানকীনাথ দে, তিনি সভাপতি ঋত্বিক, শিশু ঠাকুরের সমবয়স্ক মানুষ, এবং আপনার মাটিতে পরম তীর্থে তিনি আশীর্বাদ প্রাপ্ত, এবং তিনি দীক্ষাদাতা ঋত্বিকের কথা। আমার বাবা আমাকে দেখে আমার দাদু গোপালনাথ বললেন যে বাবা মনীন্দ্র, আমি ঋত্বিক এনেছি, ঋত্বিকের মাধ্যমে তোমার ছেলে দুটো, তোমাকে এবং সুকুমার আমার মেজ ভাই, এই দুজনকে দীক্ষা দিয়ে দাও। সাথে সাথে বাবা রাজি হলেন। বাবা আগেই দীক্ষা নিয়েছিলেন প্রণালী মাধ্যমে জানকীনাথদের কাছ থেকে। আমারও দীক্ষা সেদিনই হয়ে গেল পরম পূজা। আমি ওই দিনই ঋত্বিক দেবতা বললেন না যে মাছ টাছ খেতে নেই বা মাছ খাওয়া, আজকে দীক্ষা নিয়ে আজকে মাছ খাওয়া, তাও বললেন না। তথারীতি যা খেলাম, খেয়ে দিয়ে হাঁটতে কলেজের মধ্যে রওনা করলাম। মনে হতে লাগলো যখন চোখ বন্ধ করি তখন দ্বিদল পথে আমার প্রভুর প্রতিকৃতি, তার যে উজ্জ্বল প্রতিকৃতি আমার মনে আসতে লাগে। করতে করতে হাঁটতে হাঁটতে
সেই কলেজে যাওয়ার আগে আমার সেই লজনীর বাড়িতে গেলাম। সেখানে দুটো মেয়ে, ঝর্ণা, অপর্ণা আর তার দাদা, তিনজন আমার কাছে পড়বে। সেদিনের মতো আমি কলেজে চলে গেলাম। এভাবে কলেজে আসা যাওয়া করি। আর ওই মেয়েটা ঝর্ণা বলে, স্যার আপনি যে ঠাকুরের কথা বলেন, আমাদের বাড়িতে ঠাকুর একটা বই রয়েছে, কোথার থেকে বলি দাদা এনে একটা বই আমাদের বই। সে পুরোনো বাক্স ভেঙে তেলা বোকার নাড়ি দাঁড়িয়ে তার মধ্যে থেকে একটা পুরোনো বই বের করে, পাতা ছেঁড়া, প্রথম পাতা নেই, শেষ পাতা নেই, কিন্তু মূল বইটা আছে। সেই বইটা হল বিখ্যাত বই, ব্রজগোপাল দত্ত রায় রচিত শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই জীবনী গ্রন্থ। যে এই জীবনী গ্রন্থটি পরবর্তী সময়ে হিমায়তের মধ্যে এই কয়েক বছর আগে প্রকাশিত হয়েছে। সেই বইটা সেরা হলো পাওয়া গেল। বইটা আমি পড়তে শুরু করলাম। পড়তে পড়তে আমার এক জায়গায় মনে হলো শ্রী ঠাকুর সবাইকে নিরামিষ আহার করবার জন্য প্রেরণা দিচ্ছেন, বলছেন মাছ মাংস খাচ্ছেন আর পেঁয়াজ রসুন মাগজ ছাড়। আমি এটি শুনলাম, পড়লাম, মনে হলো ঠাকুর যখন বলেছেন তাহলে তো নিরামিষ খাওয়াই তো নিজের স্বাস্থ্যের পক্ষে মঙ্গলজনক। তার তিনি আমার গুরু, তার কথা মেনে নেওয়াই তো আমার পক্ষে উচিত। তখন আমি বাড়ির গৃহকর্ত্রী আমার কাকিমাকে বললাম, কাকিমা আমার তো নিরামিষ খাওয়া লাগে। তিনি বললেন যে বাবারে আমরা খুব গরিব মানুষ, কোনো রকমের দুটো ডাল ভাত তোমাকে দেই, তুমি আমাদের নিরামিষ খাও, তাহলে তো আমাদের পক্ষে দুরকম রান্নাবান্না করা সময় হয়ে যাবে, তাহলে তো অসুবিধা। তখন আমি বললাম তাহলে আমি বাড়িতে চলে যাই। বাড়িতে আমার দাদু দিদিমা আছেন, আমার যেখানে আমার মামা বাড়ি, সেখানে থাকি। দিদিমাও চলে আসছেন বাংলাদেশে, পাকিস্তানে। দিদিমার কাছে থাকবো, দিদিমা যদি আমাকে যদি রান্না করে দেন, তো তিনি রান্না করতে লাগলেন। আর ওই মেয়ে দুটো ধর্ম বর্ণ বলতে হবে, স্যার যাবেন না, স্যার যাবেন না, আপনি গেলে আমাদের কে বড়। কিন্তু ওদের দাদা দিচ্ছেন, সে পড়াশোনা বেশি করতে চায় না, আমি থাকি বা না থাকি তাতে খুব বেশি হাঁটে যায় না। যাই হোক, তবু আমি চিন্তা করতাম কী করতে যায়। তখন আমি কাকিমার কাজ করি, বাজার থেকে একটা রান্নার পাত্র নিয়ে আসি, সেটাতে আপনি তরি তরকারি, ডাল, মাছ রান্না করেন, মাছ দেবেন, আর মাছের তরকারি আলাদা করে রান্না করে আপনারা খাবেন, ওই যে বাস পাশে বাস। কাজেই সেক্ষেত্রে আমার পক্ষে তো খাওয়া অসুবিধা হবে না। তখন কাকিমা রাজি হলেন, আমি সেই একটা বাস রেখে দিলাম, সেটাতে ডাল ভাত তরকারি রান্না করে, ভাত তরকারি আর মাছ খেতে হয় না। এইভাবে নিরামিষটা শুরু হল। ঘটনাচক্রে আমি আমার এই নিরামিষ খাওয়ার ব্যাপারটি আমার গ্রামের এক বন্ধু মুদাস্তের উনি বেড়াতে আসছিলেন, যে আমার কাকিমার সাথে কথা বলে আমি তখন কলেজে করাতে গেছি। ফিরে এসে শুনলাম যে মুদাস্তের ভাই আমার গ্রাম অ্যারেন্ডার মানুষ, তিনি আসছিলেন, কাকিমার সাথে গল্প করেছেন এবং কাকিমা কথা বললাম যে বলছেন আমি নিরামিষ খাওয়া শুরু করেছি। এই খবর শুনে তিনি দ্রুত আমাদের বাড়িতে চলে গেলেন, অ্যারেন্ডার বাড়িতে। আমার বাবাকে দাদা রবীন্দ্র যখন মাছ খাওয়া ছেড়ে দিতেন, তিনি আমার বাবা বলছেন যে যদি মাছ খাওয়া ছেড়ে দেয় তাহলে বাড়িতে গেলে তাকে ভাত না দেওয়া হয়। আমার বাবা আদেশ করেছে, দাদা আমি জানিনি। যাই হোক, 3-4 মাস পরে আমি ছুটি বাড়িতে গেলাম। হয়তো বাবাকে মাকে মনে করলাম, বাবা বাইরে ছিল, সন্ধ্যা প্রার্থনার সময় হয়েছে। প্রার্থনায় বসতেই মা বলতে তুমি কি মাছ খাওয়া ছেড়ে দিত? ঠাকুর তো মাছ খাওয়া পছন্দ করেননি, মাছ ছেড়ে দিছে। তখন মা বলেন তোমার ছেলে খুব রাগ করেছে, যদি মাছটা ছেড়ে দেয় বাড়িতে তার ভাত ঢুকবে না।
ভাত দেবেন না, না খেয়েই থাকবে। আস্তে আস্তে বললাম প্রার্থনা হয়ে গেল। প্রার্থনার পরে আমার মা বললেন যে আয় রান্না করে খাওয়া দাওয়া করেছি। তাই রান্না করে বড় একটা কাঠের আসন সেখানে বসলাম। একটা পাশে মা ভাত একটু ডালগুলা দিলেন, মা খাচ্ছে, আমাদের মা কিন্তু একটা রান্না করছে। এই করতে করতে আমার পাশের মধ্যে খাওয়া শুরু করিনি, ওরা আমাদের কিছু করলো। আমি আবার ছোটো মাছের তরকারি, মাছ ভাজা, সেটা মাছটা করে আমার খাওয়ার মধ্যে দিয়ে দিয়েছে। আমি কোনো কথা না বলে উঠে দেবো, কোনো কথা বলছি না। মা বললেন যে বুঝলেন যে আমি মাছ খাবো। মা কিছু না বলে নীরবে আবার ছাড়াই এদিকে আবার আলাদা ছাড়ায় তরকারি ডাল ভাত দিলেন। আর বাবার কাছে নারী তো করা হলো না, করলেন। ফলে নীরবে আমার নিরামিষ খাওয়াটা গোপনে অনুমোদিত হয়ে গেল। এই হলো আমার নিরামিষ খাওয়ার জগতের ইতিহাস। সেই দিন থেকে নিরামিষ খাওয়া শুরু করেছিলাম। সেই 1963 সালের অনেক সময় থেকে আরম্ভ করে অত্যাবধি সেটি অব্যাহত আছে। এবং পরবর্তী সময়ে আমি এক ছটফটানি ছিল, ইন্টারমিডিয়েট পরীক্ষা হয়ে গেল, রেজাল্ট আউট পাইনি। তো আইএসসি পরীক্ষা হয়ে গেছে, এখনো 3 মাস প্রায় ছুটি আছে। এই সময়ে আমি আমার দাদুর কাছ থেকে বললাম, দাদু আমি কলকাতা হয়ে দেওঘর যেতে চাই, আমাকে করে টাকা দেবে? দাদু আমাকে 50টি টাকা দিল। পাকিস্তান আমার 50 টাকা খুলেই দাম, পাকিস্তানের টাকারও দাম বেশি, তখন ইন্ডিয়ান টাকার দাম কম। তবু সরাসরি টাকা নিয়ে যাওয়া যাবে না। তিনি আর এক আত্মীয়ের কাছে টাকাটা দিলেন। তিনি তার ছেলে থাকে পশ্চিমবঙ্গে, সে আমাকে সেই 50 টাকা দেবে। এইভাবেই কাজটা শুরু হয়ে আমি পরবর্তীকার দয়ায় রোজই যে মামা কলকাতায় যাদবপুরে যে দোকান মামা ছিল, সেই দোকানে ঘুরে থাকতাম, সেগুলো ঘুরেছিলাম। এই যাবো যাবো কীভাবে যাবো, ওখানে একটা কী করে যাবো চিন্তা করছি। এর মধ্যে হঠাৎ একজন মানুষের দেখা, কালিদাস সুর, আমার পাবনায় দেবপ্রসাদের বড় দাদা কালিদাস সুর, তিনি জয়গুরু দিলেন। তারপরে আমি তাকে জয়গুরু দিলাম। মামাও ছিলেন, কাজ করছিলেন, বললেন যে আমি দেওঘরে যাও, আমি আর আমার মা দেওঘরে যাও, তবে আগামীকাল। আমি বললাম আমাদের আমাকে নিয়ে চলে। হ্যাঁ ঠিক আছে, আগামীকাল সকালবেলায় ট্রেন চলে এসে আমরা পরম পুজো দেওয়ার পরে তারিখটা এখন লিখিত নেই, তবে সেটি মূলত আশ্বিন কার্তিক মাস হবে। অর্থাৎ দুর্গা পূজা হয়ে যাওয়ার পরে ওখানে উৎসব শেষ হয়। উৎসব শেষে লোকজন কিছু থাকে কিছু থাকে। এই সময়ে আমরা রওনা হয়ে দেওঘরে পৌঁছাম। যে প্রথমেই ঠাকুর বাড়িতে ডাল ভাত খাওয়ার ব্যবস্থা, ঠাকুরের নির্দেশ দোকানে আসুন, প্রথমে ডাল ভাত খাও, খাও, তারপরে কথাবার্তা। ঠাকুরের ইচ্ছা ছিল, এরকম ছিল না যে আগে আসলে তোমার সার্টিফিকেট দেখাও, তুমি কোথায় ছবি পাঠাও, এসব কোনো প্রশ্ন সেদিকে ছিল না, ছিল না, ছিল না। গেলেই সাথে সাথে যাও আনন্দবাজারে যাও, খেয়ে এসো। কিন্তু ডাল ভাত খেয়ে আমি আনন্দবাজারে খেয়ে এখন গেলাম ঠাকুর ঘরে দেখা করার জন্য। দেখা করার মতো পরিবেশ নেই, কারণ সময়টা অনেক অতিবাহিত হয়েছে। আপনার ছেড়ে লোকজন তোমার খুব নেই। তবে কথাই যামিনী রায়চৌধুরীর সাথে দেখা হলো। বিমল রায়চৌধুরীর মেয়ে দাদা নাম হলো ঋত্বিক, তো ঋত্বিক যামিনী রায়চৌধুরী, তার সাথে তাকে চিনি। ভোরবেলায় জিজ্ঞাসা করলাম যে
যে আমি রায়চৌধুরী যেমন ডক্টরের মানুষ, কিন্তু নৌঘরে থাকেন, তিনি কোথায় থাকেন? একজন লোক বললো যে অষ্টম শেষে লোক যখন বেরিয়ে যাবে তখন দেখবে সবটাই যে বড় লম্বাদের লোক সেই দামি রায়চৌধুরী। যথারী দামি রায়চৌধুরী দেখা হলো, তিনি বললেন যে এখন তো দেখা হবে না, দেখাটা করতে গেলে কালকে অর্চনার পরে যোগাযোগ করি। আমিও ঠাকুরের যে পার্লার যেটাতে ঠাকুর বসতেন মেদালা নিবেশ, সেই ঘরটার কাজ ঘোরাফেরা করছি। তখন যার সঙ্গে দেখা হলো, তিনি বললেন যে আজকে আর না, আগামীকাল সকাল 5টার পরে দেখা করায় দেবো। এই কথা সারা রাত ধরে ঠাকুরের কথা ভাবলাম। আর কিছু কবিতাও লিখেছে, সে কী কবিতা তা নেই, আসলে দিয়েছিলাম, এটা হয়তো সভা হয়নি কখন। যাই হোক, এ সময় লেখার একটা ঝোঁক ছিল, সেইভাবে আমার প্রভুর ভাবনা তাকে নিয়ে আমার রাতের দিন ধ্যান ধারণা ভরল। তখন আমরা যাওয়ার মধ্যে প্রথমেই আমাদের কালী মামা, কালীদাস সুর, তার মাকে নিয়ে প্রথমে ঢুকে পড়েছেন ঘরে, নিবেশ কথাবার্তা বলে বেরিয়ে আসার পরে তখন আমার প্রবেশ। আমি প্রণাম করলাম, তাঁর দিকে তাকিয়ে আসি, অপূর্ব তোমার হাসি মাখা মুখ, মিষ্টি হাসি, যে আমার দিকে তাকিয়ে আসে। আমি তার দিকে তাকিয়ে শুধু মনে মনে তার কথা ভাবছি, কী বলবো বুঝতে পারছি না। হঠাৎ ঠাকুর নিজেই জিজ্ঞাসা করলেন, তুমি কি কিছু বলবে? আমি বললাম, বাবা আমি কলকাতা থেকে আসছি, আমার কলকাতায় মামা বাড়ি, আমি মামা বাড়িতেই থাকি, যাদবপুরের ইউনিভার্সিটির পাশে আমার মামা বাড়ি। মামা চাচ্ছেন যে আমি এখানেই লেখাপড়া করি। তা আমি ভাবলাম যে আপনার কাছেই দেখা করবো, আপনি যা বলেন তাই করবো। জিজ্ঞাসা করছি, তোমার বাবা মা কোথায় থাকেন? বাবা মা তো পূর্ব পাকিস্তানে যশোরে গ্রামে থাকে। ঠাকুর একবার দুবার মাথা ঝাঁকিয়ে হাসি মুখে বললেন, ওখানে থাকাই ভালো। আমি বললাম, পড়াশোনা কি করবো? পড়াশোনা আগে বিএসসিটা পাড়ি দাও, আইএসসি পরীক্ষা দিয়ে আসছো, বিএসসিটা পাড়ি দাও, পরে একটা এমএ করে ফেলো। দুটো কথা আমার বাবা একটু বাসে আক্রান্ত। তা আমি এরপরে বাবার চিকিৎসা কি করছিলাম, বললেন যে প্যারির কাছ থেকে, প্যারি যা ঠাকুরের নিজস্ব ডাক্তার, প্যারির কাছ থেকে একটা ওষুধ লিখে নিয়ে যেও। প্যারির জায়গা থেকে প্যারির একটা ওষুধ লিখে দিল। ওষুধের নাম হলো ইঞ্জেকশন ইভগাপাইরিন। ওষুধটা লিখে দিল, আমি প্রণাম করে বাড়ি করে আসবো, কারণ আমার কলেজ আবার চলে যাচ্ছে, কলেজ করবে, আবার বিএসসি ভর্তি হতে হবে, তাই কলেজে যেতে হবে। তার মানে বাংলাতে ফিরবো, ডক্টরে আসবো। আমার সেই সৈয়দ মাহমুদপুর জন্মভূমি, আমার দাদু এবং দিদিমা তখন থাকেন, সেইখানে থাকার পথে আমরা করলাম এবং রওনা হয়ে যথারীতি আইএসসি পাস হয়েছে। রেজাল্ট ভালো হয়নি, কারণ হেঁটে হেঁটে কলেজে যাওয়া, ঠিক একইভাবে বিএসসি পাড়ি দেওয়া, তাও সবাই পাড়ি দাও, প্রথমে পাড়ি দেওয়া, বিএসসি পাড়ি দিয়েই আমি আমার স্যার আমাকে বেশ পাড়ি দিলাম, মানে পরীক্ষা দিলাম, এখন রেজাল্টও ওঠায়নি। স্যার সিঁড়ির দিকে তুমি
স্যার মানে ওই হাই স্কুলের হেডমাস্টার মৌলানা আলহাজ আবুল মোহাম্মদ সৈয়দ হোসেন সর্দার স্যারের নাম। তিনি আমাকে বললেন যে আমার স্কুলে হাই স্কুলে সায়েন্স টিচার নেই, তুমি বিএসসি পাই দিয়েছ, কালকে থেকে আমার স্কুলে অ্যাটেন্ড করো। আমি তো পরীক্ষার রেজাল্ট আউট হয়নি, রেজাল্ট আউট হোক, কাল থেকে তোমার স্কুলে আমি নিয়োগপত্র দিয়ে দেবো। আমাকে স্কুলের শিক্ষকতা নিয়োগ দিলেন। আমি ক্লাসে প্রথম ক্লাস 8-এ এসে ম্যাথমেটিক্স পড়ালাম। বৈদ্যনাথ মজুমদার আমার ক্লাসে ফার্স্ট বয়, সে একটা কঠিন অঙ্ক দিয়ে স্যার করেন, আমি অঙ্কটা করে দিয়ে যখন দেখালাম বৈদ্যনাথ মাথায় প্রেশার দেখলাম। আমি বললাম পরীক্ষা নিচ্ছি যে বৈদ্যনাথ, আমি অঙ্ক বাড়ি কি না, যাই হোক হাসলো। সেই আমার শিক্ষকতা জীবন শুরু। আমরা এই ভিডিওটা আমরা সমাপ্ত করি, আর নতুন ভিডিও যাও।